এবং শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আজকে প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস এই কর্মসূচির অধীনে কৃষি সম্প্রদায়ের অধিকার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইউএসএআইডি কাউন্টার করার কাজের সহায়তায় গ্রাম বিকাশ সহায়ক সংস্থা তাদের যে কাজগুলো তারা তুলে ধরেছেন এবং এখানে কৃষি সম্প্রদায়ের জন্য কী করা প্রয়োজন সেটি নিয়ে অ্যাডভোকেসির একটা পার্ট হিসেবেই আজকে এই আয়োজন। আয়োজনের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পৃষ্ঠপোষকতা লাগে সেই জন্যে তাদের ধন্যবাদ জানাই। এখানে সবাই যারা বক্তব্য রেখেছেন, এই কৃষি সম্প্রদায়ের যারা কথা বলেছেন যে এই সম্প্রদায়ের প্রথমে সুজন আপনি বলেছেন যে এই সম্প্রদায়ের অবস্থা দিন দিন তাদের জীবনমান দিন দিন খারাপ হচ্ছে। আবার আপনাদের এই রোপণ সদস্যের যে কথা শুনেছি সেখানে বলছে যে আগে শিক্ষার হার এখানে খুবই কম ছিল, এখন শিক্ষার হার বাড়ছে। তাহলে দুটো তো একসঙ্গে গেল না। আর সারা দেশেরই আমাদের জীবনমান অনেক উন্নত হয়েছে, কোনো সন্দেহ নেই। তো সেই জন্যে এটা নিশ্চয়ই যে আপনি হয়তো বলতে চেয়েছেন যে প্রত্যাশিত জায়গায় আপনার যাবার যে প্রত্যাশা আছে সেই জায়গা পর্যন্ত আপনারা যেতে পারেননি। তো আরো খারাপ হচ্ছে, পেছন দিকে যাচ্ছি জীবন মান নিয়ে, সেটা বোধ হয় না। আমরা আগে থেকে ভালো আছি, কিন্তু আমাদের আরো অনেক বেশি ভালো থাকবার কথা। কারণ আমরা একটা এই দেশটা তৈরি হয়েছে অসাম্প্রদায়িকতার ভিত্তিতে এবং একটা সাম্যের সমতার দেশ হিসেবে। তো সেখানে আমাদের সকল সম্প্রদায় তার সংখ্যা কম হোক কিংবা বেশি, তিনি যে ধরনের ধর্ম বিশ্বাসী হন, যে ধরনের ধর্মের মানুষ হন না কেন, তার অবস্থান যেখানেই হোক না কেন, ভৌগোলিক অবস্থান, অন্য অবস্থান যেখানেই হোক না কেন, সবকিছু নির্বিশেষে আমাদের যিনি সঞ্চালক বারবারই আমাদের সংবিধানের কথায় ফিরে যাচ্ছিলেন। তো সংবিধানের সমস্ত মৌলিক অধিকারের জায়গাগুলোতে গেলে আমরা সকলে সংবিধান আমাদেরকে মৌলিক অধিকারটা দিয়েছে, সমান অধিকার দিয়েছে। এখন সেটা আমরা কতটা বাস্তবায়ন করতে পারছি সেই জায়গায় আমাদের সমস্যা আছে। সেই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে যে কোথায় কোথায় সমস্যা আছে। তো সেই বাস্তবায়নের জায়গায় কাজ আমরা তখনই করতে পারবো যখন আমরা সংবিধানে বিশ্বাস করবো। এখন একটা সরকার সে যদি সংবিধানে বিশ্বাস করে, সে যদি আমার স্বাধীনতায় বিশ্বাস করে, তাহলেই সে সংবিধানটা বাস্তবায়ন করবে, সংবিধানে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়ন করবে। তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের স্বাধীনতার 53 বছর এখন হতে চলল, কিন্তু এর মধ্যে একটা লম্বা সময় দেশের ক্ষমতায় ছিল নানান ভাবে, নানান চেহারায়, নানান নামে এমন সব গোষ্ঠী যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা এই সংবিধানে বিশ্বাস করে। সেই কারণে আমাদের যতখানি এগোবার কথা ছিল আমরা এগোই, কিন্তু যখনই স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতায় নেতৃত্ব দানকারী এবং সংবিধানে বিশ্বাসী, সংবিধান প্রণয়নের সাথে জড়িত ছিল সেই রকমের রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই কিন্তু সংবিধানের এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য কাজ করেছে। এবং এটি এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের কথা থেকেও খুব স্পষ্ট। আর আপনাদের সম্প্রদায়ের দিকে এবং এইরকম সম্প্রদায়গুলোর দিকে অন্যরা তাকায় না, তার অনেকগুলো কারণ আছে। একটা তো হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবেই তারা সেই ভাবধারায় বিশ্বাসী যেখানে সমতার প্রশ্ন নেই, যেখানে হচ্ছে দুর্বলের উপর প্রবলের আধিপত্য, তারা সেটাতে বিশ্বাসী। অতএব এই যাদেরকে আমরা সংখ্যালঘু বলি,
সেটি জাতিগত কারণে হোক, সম্প্রদায়গত কারণে, ধর্মীয় কারণে, পেশার কারণে, বৃত্তির কারণে, যে কোনো কারণে, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের একজন এই সম্প্রদায়ের একজন সদস্য নয়ন দাস, তিনি খুব স্পষ্ট করেই বললেন যে ব্যালট পেপারে উনি নৌকা ছাড়া আর বাকি সব ব্যবসা দেখেন। এটা বাস্তবতা, এবং তার কারণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের সকলে জানেন তাদের অধিকার যদি পেতে হয় তাহলে সেখানে নৌকা ছাড়া অন্য কেউ তাদেরকে তাদের অধিকার দেবে না। যা কিছু তারা পেয়েছেন সব নৌকার মাধ্যমে পেয়েছেন। তো সেই জন্যই তারা জীবন ভর এই চা শ্রমিক বলেন, ঋষি সম্প্রদায় বলেন, বাকি যারা আছে সকলে, তো সেই কারণেও অন্যরা এদের জন্য কোনোদিন ভাববে তো নাই, বরং এদের উপর অত্যাচার নিপীড়নটা অনেক বেশি হয়। আমরা নিশ্চয়ই 2001 নির্বাচন পরবর্তী সময়ের যে অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তার কথা ভুলে যাই, যেখানে ঋষি সম্প্রদায়ের অনেক মেয়ে ধর্ষিত হয়েছিল বিভিন্ন জায়গায়। তো সেই কথাগুলো আমাদের ভুলে যাওয়া উচিত নয়, এবং নিশ্চয়ই আমাদের মনে আছে, আপনাদের নিশ্চয়ই আরো অনেক বেশি মনে আছে, কারণ আপনারাই উত্তেজিত হয়েছেন কনফারেশন। তো এই বিষয়গুলো কিন্তু খুব স্পষ্ট। আমরা যখনই আইনের কথা বলি, সংবিধানের কথা বলি, আমরা আমাদের অধিকারের কথা বলি, আমি সাম্যের কথা বলবো, আমি সমতার কথা বলবো, আমি নারী অধিকারের কথা বলবো, কিন্তু আমি আবার একই সঙ্গে যে নারী বিদ্বেষী আর যে নারীর অধিকারে বিশ্বাসী এই দুজনকে এক পাল্লায় মাপবো, এটা কিন্তু হয় না। এই বিচারিতা পরিহার করতে হবে। আমরা একসঙ্গে বসছি, আমরা একসঙ্গে কথা বলছি, তারপরে বলা হবে যে এরা সবই এক। এখানে যারা আছেন নারী অধিকার নিয়ে কাজ করেন অনেকে আছেন, তারা জানেন যে আমাদের নারী উন্নয়ন নীতিমালা 97 সালে যেটি হলো, সেখানে নারীর সকল অধিকারগুলোর সুরক্ষা দেওয়া হয়েছে। নারীর সম্পত্তিতে অধিকার, নারীর প্রজনন অধিকার, সব রকম অধিকার। 2005 সালে রাতের অন্ধকারে বিএনপি জামাত সেগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে দিল। প্রতিবাদ কতটুকু হয়েছিল, কি হয়েছিল আমাদের সবার মনে আছে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কোনো এখতিয়ারই নেই কোনো নীতিমালা করার, তারা একটা নীতিমালা করলেন এবং তখন সেই মৌলবাদীদেরকে রাস্তায় নামার একটা সুযোগ তৈরি করে দিলেন। কারণ নীতিমালা ঘোষণার 2 ঘন্টার মধ্যে বিশাল বিশাল ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেল, অর্থাৎ আগে থেকেই ব্যানার তৈরি ছিল। 2011 সালে আবার প্রণয়ন করা হলো। ততদিনে পরিস্থিতি কিন্তু অনেক পাল্টে গেছে। আজকে এখানে অনেক কথা হয়েছে যে আমরা আগে যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেই জায়গা থেকে আমরা অনেক সরে যাচ্ছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে আমরা স্বাধীন বাংলাদেশে, যেই বাংলাদেশের জন্ম হলো অসাম্প্রদায়িকতার ভিত্তিতে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে, সেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে আমরা কেন সরে যাব? কি কারণ? সেটা কি আমরা চিন্তা করছি না? 75-এ পিতা মুজিবকে পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হলো। তারপর থেকে প্রত্যেকটা জিনিস চিন্তা করে দেখেন আমরা কোন দিকে হেঁটেছি। আমরা কি অসাম্প্রদায়িক বাংলাদেশকে আরো সুসংহত করবার জন্য হেঁটেছি, নাকি অসাম্প্রদায়িকতার গলা টিপে হত্যা করে সাম্প্রদায়িকতার দিকে যাওয়ার চেষ্টা করছি? সাম্প্রদায়িকতার মহোৎসব চলেছে, সেই সাম্প্রদায়িকতার মহোৎসব যারা এখনো চালাতে চায়, রিমোট কন্ট্রোলে বসে বসে বাংলাদেশকে, ওই বহুদূরে বসে বসে বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ সবকিছুকে উস্কে দেয়। আমরা তো তাদের সঙ্গে, যাদের পুরো ডিএনএর মধ্যে অসাম্প্রদায়িকতা, তাদেরকে এক পাল্লায় মাপার চেষ্টা করি। তো দুটো করবো একসঙ্গে, তারপরে একটা অসাম্প্রদায়িক দেশ চাইবো, তা তো হয় না।
আপনি অসাম্প্রদায়িক দেশ চাইলে, আপনি সাম্যের দেশ চাইলে, নারী পুরুষের সমতা চাইলে, সকল সম্প্রদায়ের সমতা চাইলে, সেই রাজনীতিটাকেই বেছে নিতে হবে। আপনারা বলবেন আমি তো এনজিও করি, আমি তো রাজনীতি করি না। আপনার জীবনের কোন জিনিসটা রাজনীতির বাইরে? আপনার কল ছাড়লে পানি আসবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আপনার বাড়ির চাল থাকবে কিনা, ছাদ থাকবে কিনা, ওটা কি খড়ের চাল হবে নাকি কংক্রিটের ছাদ হবে, সেইটাও রাজনীতি। আপনার রাস্তা আছে কি নাই সেটাও রাজনীতি। সব সিদ্ধান্ত তো রাজনৈতিক সিদ্ধান্ত। তো আপনি ভালো রাস্তা চাইবো, সুন্দর আবাসন চাইবো, খাবার প্লেটে খাবার চাইবো, ভালো কৃষি উৎপাদন চাইবো, সব চাইবো, আর এগুলোর বিরুদ্ধে যারা কাজ করে, যারা থাকার সময় আমার খাদ্য উৎপাদন কমে, যারা থাকলে আমার আবাসন বৃদ্ধি পায় না, যারা থাকলে আমার রাস্তাঘাট উন্নয়ন হয় না, যারা মানুষকে মানুষই হিসাব করে না, আমি তাদেরকে এক পাল্লায় মাপবো। তাদের রাজনীতিটাও রাজনীতি, ওটাকেও ভোট দেওয়া যায়, সেটা হিসাব করবো। দুটো একসঙ্গে চলে, ওই জায়গাটা ঠিক করে। যারা মৌলবাদকে প্রশ্রয় দেবে, যারা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেবে, যাদের পুরো ম্যানিফেস্টোতে কোনোদিন নারীর অধিকারের জিনিস, আপনি ম্যানিফেস্টোতে যা যা কিছু এখানে বক্তারাই বলেছেন, আমার বলার দরকার নেই। একেবারে পার্টির গঠনতন্ত্র থেকে শুরু করে, ম্যানিফেস্টো থেকে শুরু করে, তাদের কাজকর্ম থেকে শুরু করে, তাদের অতীত ইতিহাস, বর্তমান সবকিছু আমাদের কিন্তু এই যে আমি বলবো এটা একটা ভণ্ডামি, সমাজের ভণ্ডামি। এবং আমরা নানান ভাগে ভাগ করি। এরা রাজনীতি করে, আমি একদম নারী হিসেবে বলছি, নারী রাজনীতিক হিসেবে, নারী রাজনৈতিক কর্মী হিসেবে যখন আমাদেরকে রাস্তায় পিটানো হতো, যখন আমাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হতো এবং পরদিন পত্রিকায় বিভৎস ছবি বের হতো, আমি নারী অধিকারের জন্য কাজ করা এনজিও নেত্রীদের কোনো বক্তব্য বিবৃতি পত্রিকায় দেখিনি। কারণ আমরা রাজনীতি করি, আমরা নারী, তখন আমরা রাজনীতি। এই ভণ্ডামিটা ছাড়তে হবে। আমি খুব বিনয়ের সঙ্গেই বলছি, কারণ এটা এতদিন থেকে দেখছি, আমি সেই জন্য হয়তো আজকে একটু বেশি হয়তো আমার ক্ষোভ প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা বারবার বলছি। আপনি রাজনীতিটা ঠিক করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি রাজনীতির জায়গায় দোদুল্যমান থাকবেন, রাজনীতির জায়গায় সব আবছায়া আবছায়া থাকবে, রাজনীতির জায়গায় ভণ্ডামি থাকবে, আপনার সমাজ ঠিক হবে। আপনার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, ঠিক আছে, ভালো নাই লাগতে পারে, আপনি আরেক রকমের সঙ্গীত পছন্দ করতে পারেন, কিন্তু আপনি রবীন্দ্রসঙ্গীতকে পছন্দ করবেন না কারণ যিনি লিখেছেন তার ধর্ম আপনার পছন্দ না। এই জায়গায় গেলে তো হবে না। রবীন্দ্রনাথ তো নিষিদ্ধ ছিলেন বহুকাল। আমাদের এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এই বাকি সব অন্য যা যা বলেছেন, রেবেকা আপা আমার দীর্ঘদিনের বন্ধু মানুষ, আমরা একসঙ্গে কাজ করেছি অনেকদিন। কি কি আছে আমাদের নীতিগত কিছু বিষয় আছে যে সব রকমের ভাতা আমরা শহরে দিই না, অনেকগুলো আমরা গ্রামে দিই। আমাদের দ্রুত নগরায়ন হচ্ছে, নানান কিছু হচ্ছে এবং গ্রাম থেকে শহরে মানুষ একটা দ্রুত চলে আসবার একটা বিষয়ও আছে। কাজে আমরা চাই গ্রামেই থেকে মানুষ গ্রামেই নগরের সব সুবিধা পাবে, এবং নগরে এসে কিন্তু সে অনেক বেশি মানবেতর জীবন যাপন করে, তার কারণ নগরে কিন্তু গ্রামে যে সুবিধাগুলো আছে সেগুলো নেই, তো অনেক ক্ষেত্রে সেই কারণে ওই দরিদ্র জনগোষ্ঠীর জন্য গ্রামে থেকে উন্নততর একটা জীবন পাবার যত সুযোগ আছে শহরের বস্তিতে এসে কিন্তু সেই সুযোগটা নেই। সেই কারণে অনেকগুলো নীতিগত বিষয় আছে যে আমরা কোথায় কোথায় কোন ভাতাগুলো দেব না।
সেগুলো এই পরিসরে হয়তো পুরোটা আলাপ করার সুযোগ নেই। ভাতার পরিমাণের কথা বলেছেন, ভাতার ভোগীর সংখ্যা বাড়াবার কথা বলেছেন। এগুলো নিয়ে সারাক্ষণই আমাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটা টানাপোড়েন চলতে থাকে, কারণ এটা তো আসলে স্বাদ আর সাধ্যের মধ্যে একটা ব্যালেন্স করার বিষয়। তো এই বছর আপাতত সংখ্যা বা পরিমাণ কোনোটাই বাড়ছে না, সেটুকু আমরা নিশ্চয়ই এটি সারাক্ষণই আমাদের মাথায় আছে। আর এই পরিমাণটা কিন্তু কখনোই তাকে এটা দিয়ে সে চলবে সেটা কিন্তু চিন্তা নয়। চিন্তাটা হচ্ছে যে এক হচ্ছে রাষ্ট্র তার পাশে আছে, তাকে সেই আত্মবিশ্বাসটা দেয়া। দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পরিবারের মধ্যে একটা তার সম্মানের একটা জায়গা, একটা তার দাঁড়াবার একটা জায়গা, সেটুকু তৈরি করে দেয়া। আর হচ্ছে তাকে উদ্বুদ্ধ করা যে সে তারপরে নিজে আরো কিছু কাজ করবে এবং সেটা দিয়ে সে চলবে। রেশন কার্ড সহ আরো কিছু কথা বলেছেন, এগুলো কিছু বিবেচনার মধ্যে আছে। এবং আমি আরেকজন সরিতা আপা বলেছেন যে একটা জব পলিসি করে, আমার মনে হয় যে এই যে কথাগুলো হয় এই স্বল্প পরিসরে আসলে আপনাদের প্রত্যেকের অনেক দিনকার কাজ করার অভিজ্ঞতা আছে। আপনারা সকলেই নানান এই সম্প্রদায়গুলোর সঙ্গে কাজ করেন, নানান গোষ্ঠীর সঙ্গে কাজ করেন। সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের অনেক রেকমেন্ডেশন আপনাদের থাকতে পারে, অনেক সুপারিশ থাকতে পারে। আমার মনে হয় আপনারা যদি সবাই একসঙ্গে বসে সেই রকম যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে কাজের সুযোগ রয়েছে, স্কোপ রয়েছে, তার মধ্যে কি কি করা যেতে পারে, আমরা যা করছি তার বাইরে আরো কি কি করা যেতে পারে, সেগুলো যদি আপনারা একটা সবাই মিলে বসে একটা সুপারিশমালা প্রণয়ন করেন, সেটা নিয়ে বসে আমরা একটা আবার আলোচনা করতে পারি। তাহলে তখন এই স্বল্প সময়ের মধ্যে আপনারও একটা অতৃপ্তি থেকে যাচ্ছে যে আমি সব কথা বলতে পারছি না, আর অনেক কিছু বলার ছিল, আমাদেরও সব শোনা হয় না, সুযোগ হয় না। তো সেই জন্য এটা একটা খুব ভালো প্রস্তাব হয়ে যাবে। জি অবশ্যই আপনারা ওটা তৈরি করেন, আমরা নিশ্চয়ই যাবো, সময় দেবো। ওয়ার্কার্স পার্টির রতন ভাই, আপনি যেটা বলেছেন, আমরা জানি যে এরা এই যে অস্বাস্থ্যকর পরিবেশে এই সম্প্রদায়গুলো একেবারে ঐতিহাসিকভাবে দীর্ঘদিন থেকে তারা অবহেলিত, তারা পশ্চাৎপদ একটা অবস্থার মধ্যে আছে। তো সেখানে, এবং যেটা আপনি খুব বলেছেন যে খুব সত্যি, সেটা হচ্ছে যেটা সাহসও পায় না যে তার অধিকারটা চাইতে হবে। এবং সেই জন্যেই এই যে আমাদের এনজিও গুলো, তাদের যে কাজ, যে তাদেরকে সাহস তাদের তৈরি করে দেওয়া, তাদের সঙ্গে যাওয়া, কথা বলা, তাদেরকে বের করে নিয়ে আসা যে তোমার অধিকার, তাদের অধিকারগুলো সম্পর্কে তাদের সচেতন করা, তো সেই কাজগুলো করা। এবং সেই কাজগুলো এই আমি যেটা একজন মিত্রকে বললেন যে রত্নাপা আপনার প্রতিষ্ঠান গত 2.5 বছর ধরে একটা তাদের সঙ্গে কাজ করছে, তো সেটা আমি আপনাকে সেই জন্য ধন্যবাদ জানাই। রতনদা সম্প্রদায়ের পক্ষ থেকে যেটা বলেছেন যে জুতো আর আপনারা তৈরি করছেন না, কারণ হচ্ছে এখন বড় কারখানা। এটা সমাজের বাস্তবতা। আপনি সামনে এগোবেন, আপনার যারা ছোট ছোট হয়তো কাজ করতো তারা কিন্তু এই শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে পারবেন না। সেই জন্য বহু ক্ষেত্রে হয় যে এরা হয় খুব বিশেষায়িত নিজেদের একটা জায়গা তৈরি করে ফেলে, যদি পারে যে একদম আমার হাতে তৈরি কোনো জিনিস থাকবে, সেগুলোর আবার অনেক দাম হয়, সেটা করে ফেলতে পারলে টিকে থাকে। আর তা না হলে তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হয়। এটা পৃথিবীর সব জায়গায় সব পেশার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবং আপনি বলেছেন যে লেখাপড়া আগে খুবই কম ছিল, এখন অনেক বেশি, এখন প্রায় সকলেই লেখাপড়া করছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং যত লেখাপড়া করবে ততই তাদের কিন্তু সেই সচেতনতার জায়গাটা বাড়বে। আর আমাদের এখানে কিন্তু সামাজিক বাস্তবতার কারণে এখানে ওই আমরা দলিত কথাটা এর সঙ্গে পরিচিত। এখানে আমি এই টেবিলের চারপাশেও যারা আছেন, 1 দশক বা 1.5 দশক আগেও এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা কেউ পরিচিত ছিলাম না। পরিচিত শব্দটা জানতাম আমাদের পার্শ্ববর্তী দেশের কনটেক্সটে, আমাদের দেশে এই শব্দটা কিন্তু আমরা পরিচিত ছিলাম না। কারণ আমাদের দেশে তো এই জাতপাতের বিষয়টা তো সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে নেই, ছোঁয়াছুঁয়ির বিষয়টা তো আমাদের সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে নেই।
কাজে এই বিষয়টা আমরা জানতাম এবং এই বিষয়টা কখনো আলোচিতও হয়নি। কাজে যারা একেবারে সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু, যেটি আমাদের ব্যারিস্টার শেয়ার করলেন, তাদের মধ্যে এই যে সমস্যাগুলো, এইটাকে এখন আলোতে জিনিসটা এসছে। এবং সরকার যখন চিন্তা করে তখন সরকার কিন্তু এই সমস্ত সমস্যাকে একবারেই আমরা পুরোটা নিয়েই চিন্তা করি একবারে। এবং এই কথাটা যে এসছে যে সংবিধানে ঋষি সম্প্রদায় বলা নেই, সংবিধান একটা এমন একটা ডকুমেন্ট, এমনকি আইনেও সব জায়গায় সকল সম্প্রদায়ের নাম উল্লেখ থাকতে হবে তা কিন্তু না। আপনি যদি এই যে মাইনরিটির যা সংজ্ঞা থাকে তা যদি ভেদ করেন, আপনার যদি সংখ্যায় কম লোক হন, বিশেষ পেশা হন, কিছু হন, সেই ক্ষেত্রে আপনি সমস্ত সেই আইনের সব সুরক্ষা আপনি তার দাবিদার এবং আপনি তা পাবেন। কাজে কেউ যদি বলে যে ঋষির নাম তো এখানে উল্লেখ নাই, কাজে আমি পাবো না, আপনাকে দেব না, তাহলে তাদের সম্পর্কে আমাদের জানা কে বলেছে যে ঋষি নেই বলে আমি পাবো। কারণ নাম সংবিধানে সকলের নাম থাকবে তা কিন্তু না। ওই যে ওখানে বলা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেখানে কি আমাদের 44টা বা 42টা নৃগোষ্ঠীর নাম লেখা আছে? নাম লেখা তো নেই, কিন্তু তারা কি অধিকার পাবে না? কাজে এই কথাটা একেবারেই ঠিক নয়। যারা বলেছে তারা ঠিক বলছে না এবং তাদের এটা বদলাতে হবে। নাজনীন আপা যেটা বলেছেন যে দলিত কারা তার সুনির্দিষ্ট করা এবং তাদের সেই সংখ্যা, একটা সংখ্যাও আসলে কিন্তু একটা ভালো জরিপ হওয়া। আমাদের একটা কাজ চলছে, আমি যেটা নিয়ে একটু বলবো। কারিগরি শিক্ষার কথা বলেছেন, খুব জরুরি। শিক্ষাটার সঙ্গে এখন আমাদের একটা খুব প্রবণতা আছে, আমরা একটু বাঙালি হুজুগে যাই, যখন যা করি সবাই তাই করি, সবাই। তো একটা সময় আসলো যখন সবাই অনার্স মাস্টার্স করছে এবং সারা দেশে সকল কলেজগুলোকে অনার্স মাস্টার্স বানিয়ে ফেলা হলো। তো সেখানে সকল শিক্ষার্থীর জন্য তো আসলে অনার্স মাস্টার্স দরকার পৃথিবীতে কোথাও পায়, এবং সকল শিক্ষকও অনার্স মাস্টার্স পড়াবার শিক্ষক। কিন্তু ধরেন, এবং দোষটা আমাদেরই, আমরা যারা রাজনীতিক আছি, জনপ্রতিনিধি আছি, আমাদেরকে এসে আমাদের এলাকার মানুষ ধরেছে, আমরাও গিয়ে ধরেছি, না না এটাকে অনার্স মাস্টার্স বানিয়ে দাও। এবং যেটা এলাকার লোকে বলে যে বাড়িতে গরম ভাত খেয়ে অনার্স মাস্টার্স করে, একদম বাড়ির পাশে থাকতে হবে। তো এই কথাটা আমাদের ভোটাররা বলেছে, আর ভোটাররা যা বলে তা তো আমাদের জন্য একেবারে খুব জরুরি বিষয়। তো আমরাও সেটা করে ফেলেছি। তো আমি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে দেখলাম যে এই কাজটা ভালো হয়নি আসলে। তো তখন থেকে এটাকে সীমিত করা হয়েছে। তার মানে শিক্ষার সুযোগ সীমিতকরণ নয়, কিন্তু তার মানে হচ্ছে যে শিক্ষাটা প্রয়োজন নেই এবং যা শিক্ষিত ডিগ্রিধারী বেকার তৈরি করে, সেই শিক্ষাটাকে কমিয়ে এনে যেই শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি, সেই শিক্ষাটার সম্প্রসারণ করা। এবং সেই জন্য কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক সম্প্রসারণ করেছি। এবং আমরা এই যে আমাদের কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে আমরা যেগুলো ডিগ্রি পর্যায়ে পড়াশোনা করা, সেখানে আমরা অনেক বেশি যে শর্ট কোর্স করানো, বিভিন্ন ধরনের যেন পেশায় যেতে পারে, বিভিন্ন ধরনের কাজে যেতে পারে, কর্মসংস্থান হয় দেশে বা বিদেশে, সেরকম কোর্স করাবার ব্যবস্থা আমরা করছি, ডিপ্লোমা করাবার সেই ব্যবস্থা আমরা করেছি। মুর্শিদা আপা বলেছেন কর্মসংস্থানের ওদের জায়গা নেই, বসবার জায়গা নেই। ওনাদের পেশাটাই এমন যে উনি কাঁধে করে হাতে করে, কিন্তু ওনার যন্ত্রপাতি, ওনার পুরো ওয়ার্কশপ, পুরো কারখানা উনি কাঁধে হাতে বহন করেন। কাজে উনি যেখানে বসেন ওটাই ওনার কাজের জায়গা। এখন ফ্রিল্যান্সারদের যেমন হয়েছে, ল্যাপটপ নিয়েও যেখানে বসে সেটাই ওর কাজের জায়গা, অনেকটা সেই রকমই। তো সেই জন্য তার কর্মসংস্থানের জায়গা ওইভাবে সুনির্দিষ্ট করে দেওয়া, এটা মনে হয় না কোথাওই আছে, কিন্তু বরং ওটা করলে আমার সমস্যা। তো আর কিন্তু আবাসনের প্রয়োজন, এটা আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যার সরকার আবাসনের ব্যাপারে যত উদ্যোগ নিয়েছে কোনোদিন কোথাও হয়নি। যারই ঘর দরকার আছে তাকেই ঘর তৈরি করে দেওয়া। বিশেষ করে মুজিব বর্ষে, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে তো আমরা একবার সারা দেশে জরিপ করে, গ্রাম পর্যায় পর্যন্ত জরিপ করে যার ঘর নেই তাকে ঘর করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এবং সেই কাজটা এখনো চলমান আছে, যে যারই ওরকম থাকে ঘর নেই তাকে ঘর করে দেওয়া হবে, যার জমি আছে ঘর নেই তাকে ঘর করে দেওয়া হচ্ছে। তো সেই স্কিমের আওতায় আপনাদের যদি সেই আবেদনগুলো যায়, আপনাদের কারো যদি ঘর না থাকে আবেদন যায় নিশ্চয়ই হবে। পরিজনদের জন্য যেমন করা হয়েছে সব জায়গায় পরিজন বিভিন্ন ওই কলোনি মতো সব আবাসন, তাদের একেবারে পাকা আবাসন সেগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। কাজেই সম্প্রদায় হিসেবে যদি আপনারাও সেভাবে কৃষি সম্প্রদায়, যে আমরা এই জায়গায় এই ক্লাস্টারে এখানে আছি, আমাদের এখানে আবাসন দরকার, সেটা নিয়েও আমরা চিন্তা করতে পারি নিশ্চয়ই। একটা ঘটনার কথা বলা হয়েছে যে একটা ধর্ষণের ঘটনার পরে কোর্টে যাওয়ার কারণে স্থানীয় পর্যায়ে যারা সালিশ করে তারা পরিবারটাকে এক ঘরে করে দিয়েছে। আপনি দেখেন তারা কোর্টে গেছে, তাহলে তার মানে তার সেই অধিকারটা সে কিন্তু এক্সারসাইজ করেছে। তো যারা এক ঘরে করেছে, আপনি যদি এখন আইনের কাছে যান এই ইস্যুটা নিয়ে সঙ্গে সঙ্গে এই সালিশ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যে কোনো জায়গায় এরকম হলে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। কাজে এই যাওয়াটা দরকার। শেরিয়াপা বলেছেন যে ওই ঘটনার কথা বলেই বলেছেন যে পঞ্চায়েত বাল্য বিবাহ দিয়ে দিয়েছে, মা আপত্তি করেছেন, আইনের কাছে গেছেন, প্রশাসনের কাছে গেছেন, সঙ্গে সঙ্গে সেটা একটা প্রতিকার তিনি পেয়েছেন। অর্থাৎ যেতে হবে, আমাদের তো অধিকার যদি ক্ষুণ্ণ হয় আমাকে যেতে হবে, প্রশাসনের কাছে যেতে হবে, আইনের কাছে যেতে হবে। কাজে আইন তো আছে, তার প্রয়োগের জন্য আমার যেতে হবে, আমার চাইতে হবে। এই চাওয়াটার জন্য কিন্তু সচেতনতা দরকার, এবং এই আপনারা সেই সচেতনতার কাজটা করছেন। সরকারও নানান রকম ভাবে এই সচেতনতা তৈরির জন্য কাজ করছে। আমাদের আপনিও বলেছেন যে কমিউনাল হারমোনি আমাদের আগে ছিল, বদলে যাচ্ছে এখন, আর সাম্প্রদায়িকতা সেটি বাড়ছে। শম্ভুদা বলেছেন এখানে, শম্ভুপাল, পেশার যে একটা সম্মান দেয়া। দেখেন এই সম্মানটা কিন্তু এটা মানুষের মন থেকে সেটা আসতে হয় যে আমার সকল পেশার প্রতি আমার সম্মান থাকবে, সকল কাজের প্রতি আমার সম্মান থাকবে। আপনারা যদি আমাদের এখন নতুন যে শিক্ষাক্রম সেটা যদি দেখেন, সেখানে দেখবেন যে এখন আর ওটাতে বলা হচ্ছে না যে আমি বড় হলে আমি খালি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাই জীবনের সবচাইতে বড় সার্থকতা নয়। আমি যে কাজই করি না কেন সেই কাজেরই সম্মান আছে, সেই কাজেরই মূল্য আছে, এবং সেই কাজটা আমি ঠিকভাবে করছি কিনা, আমি ভালো মানুষ কিনা, আমি ভালো মানুষ হলাম কিনা সেটা জরুরি, এবং আমি সুখী কিনা সেটা জরুরি। এবং সেটার জন্য আমার সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো অর্থ নেই। কারণ সমাজে আরো বহু পেশা আছে, বহু বৃত্তি আছে, বহু কাজ আছে যেগুলো প্রয়োজন, সেই কাজগুলো তো কেউ না কেউ করবে। আমার বাবা করেছেন বলে আমি করতে বাধ্য তা কিন্তু নয়, কিন্তু আমি যদি চাই করতে সেটা আমি করতে পারবো, এবং সেটা আমি কত ভালোভাবে করতে পারবো, সেটা করবার জন্য আমার পরিবেশটা কত ভালো করা যায়, কত উন্নত করা যায়, সেটার জন্য রাষ্ট্র আপনার পাশে থাকবে। আমাদের চেষ্টাটা পুরো তাই। কিন্তু আমি আপনার একটা কথায় খুব আপত্তি করছি, সেটা হলো আপনি বলেছেন হিজড়ারা চাঁদাবাজি করে। আমি আশা করবো যে এই কথাটা কেউ বলবেন। হিজড়ারা চাঁদাবাজি করে কথাটা বলা ঠিক নয়। আপনি একটা সম্প্রদায়কে পুরো আপনি দায়ী করতে পারেন না। কোনো একজন কেউ কোথাও গিয়ে কিছু বলতে পারে, সেটার জন্য আপনি হিজড়ারা চাঁদাবাজি করে এই কথাটা বলে পুরো সেই সম্প্রদায়কে দায়ী করে দেওয়া, এবং তাদেরও কিন্তু আপনি হিজড়াদের কথা শুনবেন, ওনাদের কথা নিয়ে শুনবেন, ওনাদের কমিউনিটির মধ্যেও কিন্তু সত্য মিথ্যা অনেক রকম জিনিস আছে। ওনাদের কমিউনিটি যারা হিজড়া বলে যাদেরকে দেখা যায় তাদের সকলে হিজড়া তাও কিন্তু নয়। তো সে এবং যারা ওই পরিচয় দেয় তারা এইরকম নানান অপকর্মের সঙ্গে মূলত জড়িত থাকে। কাজে আপনি একটা সম্প্রদায়কে এইভাবে আমরা দায়ী করতে পারি না। নয়ন দাস আমাদের অনেক ধন্যবাদ। ওই মার্কাই দেখবেন, আর বাকি সব কারণ হচ্ছে বাকি সব মার্কা দিয়ে আমাদের বিপদ ছাড়া আপদ ছাড়া আর কিছু হয়। আমাদের
নিজেদের জায়গা থেকে পুরো সমাজকে একদম উল্টো দিকে নিয়ে চলে গেছে। আতাউল্লাহ খান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার সম্পর্কে যে ব্যারিস্টার তাপস কান্তি পাল, আপনি তো সব কথাই বলেছেন। আপনি যে নীতিমালাটার কথা বলেছেন, আমাদের 2013 আমাদের মন্ত্রণালয় সেই সংজ্ঞায় কৃষিরা নেই, আমরা সেটা দেখবো। কিন্তু আমি আবারও বলছি, কোন সংজ্ঞায় থাকুক বা না থাকুক, কোন নীতিমালা সংবিধানের উপরে নয়। অতএব সংবিধান যেটা নিশ্চয়তা দিয়েছে, কোন নীতিমালা দিয়ে আমাদের বা সরকারের বা কারো ক্ষমতা নেই সেটাকে কেড়ে নেবে। আপনি আমার থেকে ভালো জানেন ইউপিআর এর আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলো রক্ষার জন্য। এবং আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা সরকারই প্রথমে স্বেচ্ছায় ইউপিআর করেছে, এবং আমার সেই সুযোগ হয়েছিল 2009 সালেই প্রথমবার ইউপিআর এ বাংলাদেশকে নিয়ে যাওয়া। এবং আমরা সেই যা কিছু আমাদের সুপারিশ সেটা বাস্তবায়নের জন্য শেখ হাসিনার সরকার সবসময় সেটা সে ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আমাদের মানবাধিকার কমিশনের কথা বলেছেন। দেখুন, একটা কমিশন কত অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হবে সেটারও কিন্তু বেশ অনেকটা নির্ভর করে আমাদের জনসাধারণের। আমি যদি সেই কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কাজ করতে পারে, যেটা তাদের করা উচিত, কোথাও কোথাও করে, কিন্তু আমিও তাকে কতটা কাজে লাগাতে পারছি সেটাও কিন্তু আমাদের একটা বিষয় আছে। কাজে আমি মনে করি যে আমরা যত বেশি এই কমিশনগুলোকে কাজে লাগাতে পারছি, তত বেশি আমরা সেই সুফলগুলো পাবো। এবং এই পলিসি মেকারদের কাছে আসলে এখন আর কেউই অদৃশ্য না। ওই যে বললাম, আপনাদের সকলের কাছে এই দলিতটা অদৃশ্য ছিল আমাদের সামাজিক পরিস্থিতির কারণে। এখন সেই কথাগুলো উঠে আসছে। এবং আপনি ঠিকই বলেছেন, সংখ্যালঘুদেরকে কোনো দল যদি ক্ষমতায়িত করে থাকে, তাহলে এবং শুধু যে আমরা সংখ্যালঘু হিসেবে করেছি তা না, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। এবং শেখ হাসিনার কাছে জনগণ মানে হচ্ছে সাত অনুচ্ছেদের জনগণ, মানে প্রত্যেক মানুষ, এই বাংলাদেশের প্রত্যেক মানুষ সেই জনগণের মধ্যে পড়ে, এবং তাদের প্রত্যেকের ক্ষমতায়ন শেখ হাসিনার লক্ষ্য। এবং সেই জন্যই আমরা একযোগে কাজ করে চলেছি। আর ককাসের কথা বলেছেন, ককাস এটা নানা রকম অ্যাডভোকেসির মাধ্যমে সেটা হতে পারে, এবং ককাস হলে কিংবা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিও বিভিন্ন কমিউনিটিকে যে কোনো সময় চাইলে ডাকতে পারে, কথা বলতে পারে। তো আমরা আপনাদের যে কথাগুলো বলেছি, আপনারা যদি আপনাদের সেই সুপারিশ মালাগুলো সব দেন, আমরা প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে সেগুলো বিবেচনা করে দেখতে পারবো। আলাদা ভূমি কমিশনের কথা বলেছেন। আসলে আমরা অনেক রকম কিছু চাই, আমরা এটা চাই, ওটা চাই, সেটা চাই, সব চাই। যা আছে সেটাকে আগে ভালোভাবে একটু কাজে লাগাই, সেটা। আমি সবকিছু যেটা বলবো যে আমাদের যে একটা প্রকল্প আমরা নিয়েছি, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা প্রকল্প আছে, যেটা হচ্ছে প্রান্তিক পেশাজীবী যে জনগোষ্ঠী রয়েছে, তাদের 10টা পেশা মানুষের, তাদের জীবন মান উন্নয়ন, তাদের উৎপাদিত যে পণ্য সেগুলোর মান উন্নয়ন, তাদের যে সেবা সেটার মান উন্নয়ন, আধুনিকায়ন, তার মধ্য দিয়ে তাদের জীবন মান উন্নয়ন। এর মধ্যে কামার আছে, সবজি তৈরি করে যারা তারা আছে, কুমোর আছে, নাপিত আছে, বাঁশ পণ্যের যারা প্রস্তুতকারক তারা আছেন, ব্রোঞ্জের যারা পণ্য প্রস্তুত করেন তারা আছেন, লোকজ শিল্পীরা আছেন, জুতো মেরামত মানে আমাদের এই কৃষি সম্প্রদায় আছেন, বাদ্যযন্ত্র যারা তৈরি করেন, নকশি কাঁথা শিল্পী যারা আছেন। এই 10 প্রকারের পেশাজীবীদের নিয়ে আমাদের এই প্রকল্পটি আছে। সেখানে আমরা এটি 20টি জেলার 102টি উপজেলায় বা শহরে এখন চলমান আছে, এবং তাদেরকে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে অনুদান দেয়া, এই গুলো এই কর্মসূচির মধ্যে আছে, এই প্রকল্পের মধ্যে আছে। এবং আমাদের আইএলইডি থেকে একটা সুপারিশও দেওয়া হয়েছে যে প্রান্তিক এই পেশাজীবীদের জরিপ করে তাদেরকে আইডি কার্ড দেওয়া, যে সে এই পেশার একজন মানুষ।
তো সেটাও আমরা বিবেচনা করছি। তাদেরকে তাদের পেশার উপরেও সেটাকে উন্নত করবার জন্য প্রশিক্ষণ দেওয়া, আবার তাদেরকে অন্যান্য সফট স্কিলস শেখানো, তাদেরকে উদ্যোক্তা হিসেবে তারা আরো কত ভালো করতে পারে অনুদান দেওয়া, যেন তারা এবং কেউ যদি ভিন্ন পেশায় যেতে চায় আমরা সেই ক্ষেত্রেও তাকে সেই প্রশিক্ষণ দিতে পারি, এবং প্রশিক্ষণ দেবার পরে একটা নিবিড় মনিটরিং করা, সেটা আমরা চাই যে করে তারা সেই উন্নয়নটা তাদের হলো কি, কতটা তাদের সেই আধুনিকায়ন হলো পাঠিয়েছে সেই ব্যাপারে আমরা কাজ করছি। তো আমি আবারও গ্রাম বিকাশ সহায়ক সংস্থাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর এই যে কাজগুলো আপনারা করছেন সেটি এই যে আমরা যে সমাজটি চাই যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না, সেই সমাজ তৈরি করবার জন্য সেই কাজে সরকারকে সহায়তা করবে, এবং আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যার সরকার সবসময় সবাইকে নিয়ে চলবার ব্যাপারে সবসময় সক্রিয়, এবং সরকার নীতি প্রণয়ন থেকে শুরু করে আইন প্রণয়ন থেকে শুরু করে একেবারে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে কিন্তু সকলে একটা অংশগ্রহণে বিশ্বাস করে, এবং যে কারণে আমাদের যখন আইন হয়, নীতিমালা হয় বা কিছু হয়, সেটা কিন্তু একটা খুব বড় ওয়াইড কনসালটেশন হয়। রাতের অন্ধকারে চুরিকাঠি চালিয়ে কোনো কিছু হয় না আমাদের। আমরা অন্ধকারের জগতে বিশ্বাস করি, আমরা যা কিছু করি সামনাসামনি করি, কারণ জনগণকে নিয়ে আমাদের কাজ, এবং আমাদের লুকোবার কোনো কিছু নেই। তো সেই জন্য বঙ্গবন্ধু কন্যার সরকার এই স্বচ্ছতায় বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং সেই লক্ষ্যে কাজ করে। তারপরেও সবার কাজেই ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে, তেমনি যে কোনো সরকারের এত বড় কাজের মধ্যে করতে গেলেও তার মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। সেই ত্রুটি বিচ্যুতি সেটি আইনের বা নীতিমালার বা আমাদের অঙ্গীকারের নয়, সেটি ব্যক্তি পর্যায়ে ত্রুটি বিচ্যুতি সেগুলো হয়তো। তো সে কারণে আমি আশা করি যে আমরা সবাই মিলে যেখানেই যা সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা একসাথে কাজ করব, এবং সকল সম্প্রদায়ের মানুষ তিনি যে পেশা যে ব্যক্তিতেই নিয়োজিত থাকেন না কেন সেটি আমরা তার নির্বিশেষে প্রত্যেকে তার মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে, এবং তার যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো তার পূরণ করা যাবে, এবং তার একটা উন্নততর একটা জীবনের তার যে স্বপ্ন সেই স্বপ্নটা সে বাস্তবায়ন করবার তার সুযোগ থাকবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। তো সেই জন্যে আমি আবারও গোড়াতে যা দিয়ে শুরু করেছিলাম সেই জায়গায় যেতে হবে। আমি যদি আম চাই তাহলে আমার ভাই আম গাছ লাগবে, আপনি লাগাবেন গাব গাছ, চাইবেন ওর মধ্যে ল্যাংড়া আম নালে হিমসাগর আম, তা কিন্তু হবে না। কিংবা একেবারে খুবই বিষাক্ত রকমের টক একখানা বুনো আম গাছ লাগাবেন, লাগিয়ে বলবেন এতে হিমসাগর চাই, তাও কিন্তু হবে না। তো যা চাইবেন সেটা লাগাতে হবে। তো সেই জন্যে ওই যে ভোট দেবার সময় যাকে দিয়ে আপনার অধিকার আদায় হবে, যাকে দিয়ে আপনার অসাম্প্রদায়িক সমাজ হবে, যাকে দিয়ে আপনার নারী বান্ধব সমাজ হবে, যাকে দিয়ে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বান্ধব সরকার হবে, সেই মার্কাটার উপরেই সিলটা দিতে হবে। অন্য সবকিছুর সঙ্গে গুলিয়ে ফেললে ওই আমাদের উন্নয়নও গুলিয়ে যাবে, ওটা আর বাস্তবায়িত হবে। এটা মাথায় রাখতে হবে, এবং যারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে বেড়ায় সেই সব দলকে এই দেশটা থেকে আসলে তো টানাতে হবে, কারণ তা না হলে আপনার আমার সকলের যে এখানে আজকে এই আলোচনায় সবাই যে অসাম্প্রদায়িকতার কথা বললেন সেই অসাম্প্রদায়িকতা তো আমরা পাবো না। উনি নজরুলের কবিতার কথা বললেন, তো নজরুলের সেই অসাম্প্রদায়িক যা কিছু আছে ওটাকে বাদ দিয়ে নজরুলকেও শুধুমাত্র হামনাথের কবি বানিয়ে যারা ফেলেছিল, তো তাদেরকে আনলে তো হবে না। নজরুল সবকিছুই করেছেন, এবং আমার ধর্ম, কোন ধর্মই তো আমাকে অন্য ধর্মের মানুষকে আমার একেবারে বিলীন করে দিতে হবে, বিলুপ্ত করে দিতে হবে, তা তো বলে না। আর আমাদের সকলের একটা সহাবস্থান
এবং সেটা একটা নিরাপদ সুন্দর, আমার ধর্মই বলে যে আমার কথা বা আমার হাত থেকে যদি অন্য ব্যক্তি নিরাপদ না থাকে তাহলে আমি ভালো ধার্মিক না। তাহলে আমরা একেবারে ভুল জিনিসের চর্চার মধ্যে যেন ঢুকে না, সেই আহ্বানটা রেখে আসলে আমরা সবাই মিলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নতি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে তুলি, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করি। জয় বাংলা, জয় বাংলা।